হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল লার্ন উইথ জয়। তো আজকের ভিডিওতে আমি তোমাদের ক্লাস 9-এর ফিজিক্সের চ্যাপ্টার 1 পরিমাপ সম্পর্কে আলোচনা করব। তো চ্যাপ্টারটা শুরু করার আগে আমরা কি আজকের এই ভিডিওতে পড়ব সেগুলো দেখে নিই, তাহলে তোমাদের বুঝতে কিন্তু সুবিধা হবে। তো ভিডিওটাকে আমি অনেকগুলি ভাগে ভাগ করে দিয়েছি তোমাদের সুবিধায়। তো প্রথমে যেটা পড়ব সেটা হচ্ছে ভৌত রাশি বা প্রাকৃতিক রাশি কাকে বলে, কি সেগুলো সম্পর্কে পড়ব। তারপরে স্কেলার রাশি ও ভেক্টর রাশি কাকে বলে, ওদের পার্থক্য সম্পর্কে পড়ব, কোনগুলো স্কেলার রাশি কোনগুলো ভেক্টর রাশি সেগুলো পড়ব। তারপরে 3 নম্বর ভৌত রাশির একক কি জিনিসটা পড়ব। তারপরে মেন যেটা মৌলিক একক লব্ধ একক কাকে বলে, এবং লব্ধ একক বার করা শেখাবো, তোমাদের মুখস্থ করতে হবে না। এই ভিডিওটা তোমরা যদি দেখো, তোমরা লব্ধ একক যেগুলো আছে বলো, সময় বলো, স্মরণ বলো, ত্বরণ বলো, এদের এককগুলো তোমরা নিজে যে তৈরি করতে পারবে, মুখস্থ করারও প্রয়োজন হবে না। তো সেগুলো বার করা শিখবো। তারপরে নেক্সট হচ্ছে এককের বিভিন্ন পদ্ধতি, যেমন তো আমরা এসআই, ঠিক আছে, সিজিএস, সব পদ্ধতিগুলো সম্পর্কে জানবো। তারপর হচ্ছে দৈর্ঘ্য, বর ও সময়ের এককের আধুনিক যে ধারণা সেগুলো পড়ব। তারপরে এই যে 6টা জিনিস পড়লাম সেগুলো সম্পর্কে কোশ্চেন এবং অ্যান্সার করব, যে পরীক্ষায় কীরকম কোশ্চেন আসে। তারপর আমাদের বিভিন্ন গাণিতিক সমস্যা যেগুলো হয় এই চ্যাপ্টার থেকে সেগুলো তোমাদের করে দেব। তো ভিডিওটা তোমরা এই ভাগ করে দিলাম, তোমরা ভাগে ভাগে দেখে নেবে। তো চলো আমরা ভিডিওটা শুরু করি। কথা দিচ্ছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে, এবং এই ভিডিওটা দেখার পর তোমাদের অন্য কোনো ভিডিও দেখার প্রয়োজন হবে না, এবং তোমাদের ক্লাস 9 ফিজিক্স চ্যাপ্টার 1 থেকে যা প্রশ্ন দেবে তোমরা পারবে, এটা আমি কথা দিচ্ছি। তো চলো শুরু করি। তো দেখতে পাচ্ছ প্রথমে যেটা পড়ব, ভৌত রাশি বা প্রাকৃতিক রাশি, ইংলিশে হচ্ছে ফিজিক্যাল কোয়ান্টিটি কাকে বলে ব্যাপারটা। তো দেখতে পাচ্ছ লিখেছি, পরিমাপযোগ্য যে কোনো প্রাকৃতিক বিষয়কে ভৌত রাশি বলে। তাহলে ব্যাপারটা কি, পরিমাপযোগ্য যে কোনো প্রাকৃতিক বিষয়কে ভৌত রাশি বলে। আমরা যাকে পরিমাপ করতে পারি সেটাই ভৌত রাশি। যেমন দেখো, এই যে পেনটা দেখছো, উদাহরণ দিয়েছি দৈর্ঘ্য, ভর, সময়, উষ্ণতা, গতিবেগ। যেমন এই পেনটা, আমি যদি বলি এই পেনটার কতটা লম্বা, তোমরা এটা মাপতে পারবে, দৈর্ঘ্যটা মাপতে পারবে। তো এটা একটা ভৌত রাশি, দৈর্ঘ্যটা একটা ভৌত রাশি। যদি বলে এই পেনটার ভর কত, তোমরা জিনিসটাকে মাপতে পারবে, ঠিক আছে। আমি যদি বলি ঘড়িতে এখন কটা বাজে, সময় দেখে তোমরা বলতে পারবে যে কটা বাজে। তো এগুলো কি, এগুলো আমরা মাপতে পারছি। তো এগুলো হচ্ছে ভৌত রাশি বা প্রাকৃতিক রাশি। কিন্তু সব জিনিস আমরা মাপতে পারিনি। যেমন তোমাদের এখন পরীক্ষা হলো 8-এর, তোমরা ধরো না অনেকে ফার্স্ট হয়েছো, সেকেন্ড হয়েছো, তো অনেক খুশি হয়েছো। তো আমি যদি বলি তুমি কতটা খুশি হয়েছো, তুমি কি মাপতে পারবে এতটা খুশি না এতটা খুশি, মাপতে পারবে না। তো এটা কিন্তু ভৌত রাশি না, ঠিক আছে। কিন্তু আমি যদি বলি এই পেনটার, যেমন বললাম পেনটার দৈর্ঘ্য কত আছে, তুমি মাপতে পারবে, এক্স্যাক্ট মাপতে পারবে কতটা, ঠিক আছে, 9 মিটার বা 9 সেমি বলতে পারলে। তো এগুলো মাপতে পারছি। তো এগুলো কি, এগুলো হচ্ছে ভৌত রাশি। তাহলে পরিমাপযোগ্য যে কোনো প্রাকৃতিক বিষয়কে ভৌত রাশি বলে। যেমন দৈর্ঘ্য, ভর, সময়, উষ্ণতা, আমার গায়ের টেম্পারেচার কত আমি মাপতে পারবো, গতিবেগ মাপতে পারবো, এগুলো ভৌত রাশি। হলো তোমাদের ক্লিয়ার ব্যাপারটা। এবার ভৌত রাশি যেগুলো বার হলো সেগুলো আবার 2 প্রকার, কি স্কেলার রাশি ও ভেক্টর রাশি। এবার স্কেলার রাশি আর ভেক্টর রাশি কি সেগুলো সম্পর্কে চলো জানি। তো দেখো, স্কেলার রাশি আর ভেক্টর রাশি পার্থক্যটা কি। স্কেলার রাশি যেটা বলছি, এই যে স্কেলার রাশি, এর শুধুমাত্র মান আছে, দিক নেই। কিন্তু ভেক্টর রাশির কি মান আর দিক দুটোই আছে। যেমন ব্যাপারটা তোমাদের বুঝিয়ে বলছি। যেমন দেখো লিখেছি, যে সমস্ত রাশির শুধুমাত্র মান আছে কিন্তু অভিমুখ মানে দিক নেই তাদের স্কেলার রাশি বলা হয়। আর যে সমস্ত রাশির মান অভিমুখ 2 আছে তাদের ভেক্টর রাশি বলা হয়। যেমন দেখো দৈর্ঘ্য, আমি যদি বলি পেনটার দৈর্ঘ্য কত, তুমি মাপলে 9 সেমি, তুমি কি বলবে যে পেনটার দৈর্ঘ্য উত্তর দিকে 9 সেমি? এটা কিন্তু বলবে না। তো এটা মাপার জন্য কিন্তু দিকের প্রয়োজন হবে না। তো এটা কি, এটা হয়ে যাবে হচ্ছে স্কেলার রাশি। ওকে, ভর বললাম, আমার ভর কত, মাপলাম 70 কেজি, আমি কি বলবো আকাশের দিকে 70 কেজি, উত্তর দিকে 70 কেজি? বলবো না। তো এগুলো মাপতে গেলে কিন্তু আমাদের কোনো দিকের প্রয়োজন নেই, তাই জন্য এগুলো হচ্ছে স্কেলার রাশি, এর মানটাই যথেষ্ট। যেমন দৈর্ঘ্য বলো, ভর বলো, উষ্ণতা, কত দেহের উষ্ণতা মাপলাম, সময় যদি বলি ঘড়িতে কটা বাজে,
আমি বলবো নটা, আমি কি বলবো ডান দিকে নটা বা বাঁ দিকে নটা? বলবো না। তো এগুলোর জন্য কোনো দিকের প্রয়োজন নেই, তাই জন্য এগুলোকে স্কেলার রাশি। এবং দৈর্ঘ্য, ভর, উষ্ণতা, সময়, ঘনত্ব, আয়তন, তো যেগুলোর জন্য কোনো দিকের প্রয়োজন হয় না, শুধু মানটাই যথেষ্ট, সেগুলো হচ্ছে স্কেলার রাশি। কিন্তু দেখো সরণ, সরণ মানে কি? কতটা যাচ্ছে দূরত্ব এবং কোন দিকটাও ইম্পর্টেন্ট হয়ে যায় সরণের ক্ষেত্রে। তো মানও আছে, দিকও আছে, এই জন্য সরণ কি? ভেক্টর রাশি। বেগ, দিকের প্রয়োজন, হচ্ছে ভেক্টর রাশি। ত্বরণ, বল, বলও দেখো ভেক্টর রাশি। দেখো উদাহরণ দিয়ে দিই, তোমরা বুঝতে পারবে। যেমন দেখো, এই দেখো একটা ব্লক আছে, এই ব্লকটাকে এই বাচ্চাটা 5 নিউটন বলে ঠেলছে। যে আমি বললাম যে এই যে ব্লকটাকে আছে এইটাকে এই ইস্টের দিকে আমাকে ঠেলতে হবে। তো এ 5 নিউটন বল দিয়ে ঠেলছে, এ 10 নিউটন। বলটা কি আমার এদিকে যাবে? কোনোদিন যাবে না। কেন? কারণ এ হচ্ছে উল্টো দিকে ঠেলছে, কিন্তু আমি বলেছি এই দিকে যেতে হবে, কিন্তু এ বেশি বলে ঠেলছে এই দিকটায়, দিকটা উল্টো হয়ে গেছে। এই জন্য এই ব্লকটা কিন্তু এদিকে যাবে না, তাহলে ব্লকটা উল্টে এদিকে চলে আসবে। তো দিকটা কিন্তু উল্টো হয়ে গেল, ঠিক আছে, তাই জন্য ব্লকটা গেল না। কিন্তু আমি যদি এই ব্লকটা রেখে দুজনায় যদি এই দিকেই ঠেলে, এ 5 নিউটন, এ 10 নিউটনে ঠেলছে, তাহলে ব্লকটা কিন্তু এই দিকটায় চলে যাবে। তো টোটাল ফোর্স কত হয়ে যাবে? 15 নিউটন। তাহলে কিন্তু এই যে ফোর্স মাপতে গেলে, বল মাপতে গেলে দিকের প্রয়োজন হচ্ছে, এই জন্য বল কি? ভেক্টর রাশি। সেমভাবে তোমার যদি আরেকটা উদাহরণ দিয়ে দেখো, এই বোতল যখন আমরা খুলি তখন কি হয়? আমরা যদি এই ক্লকওয়াইজ বোতল খুলি, তাহলে কিন্তু বোতলের মুখটা আটকে যায়। আর যদি আমরা উল্টো দিকে খুলি, অ্যান্টি ক্লক, তাহলে বোতলের মুখ কি হয়? খুলে যায়। এবার আমি যদি এই দিকটায় যদি আমি 5 নিউটন বল দিলাম, বোতল কি খুলবে না, খুললে টাইট হয়ে যাবে। 10 নিউটন বল দিলাম, ধরো আরও জোরে ঘোরাচ্ছি, বোতল কি হবে? আরও জোরে এঁটে যাবে, খুলবে না। কিন্তু আমি জাস্ট যদি 5 নিউটন বল দিই উল্টো দিকে, তাহলে কি হয়? বোতলটা খুলে যাবে। তো বল মাপতে গেলে কি হয়? দিকেরও প্রয়োজন হয়, এই জন্য বলটা কি? মানও হচ্ছে, দিকও আসছে, এই জন্য এটা হচ্ছে কি হয়ে যাচ্ছে? ভেক্টর রাশি হয়ে যাচ্ছে। তো বুঝতে পারলে? তাহলে স্কেলার রাশি বলতে কি? যার মান ও দিক দুটোই আছে, সেটা ভেক্টর, আর যার শুধু মান আছে সেটা স্কেলার রাশি। উদাহরণগুলো দেখে নেবে, উদাহরণগুলো দেয় যে এটা কি, সরণ কি ভেক্টর রাশি না স্কেলার রাশি? তো বলবে সরণের তো মানও দরকার, দিকও দরকার, তো সরণ হচ্ছে ভেক্টর রাশি, দৈর্ঘ্য হচ্ছে স্কেলার রাশি, এইভাবে দিয়ে দেয়। আর এটা ইম্পর্টেন্ট, দেখো দুটি স্কেলার রাশির গুণফল সর্বদা স্কেলার রাশি হবে, কিন্তু দুটি ভেক্টর রাশির গুণফলের স্কেলার রাশি অথবা ভেক্টর রাশি দুটোই হতে পারে, এটা তোমরা মনে রাখবে। আর এই যে স্কেলার রাশি লিখতে গেলে আমরা জাস্ট ওর সিম্বলটা লিখি। যেমন দৈর্ঘ্য মানে কি? ইংলিশে লেন্থ, আমরা জাস্ট এল লিখে দেবো, তাহলে হয়ে যাবে। ভর, মাস, ছোট হাতে এম লিখে দেবো, হয়ে যাবে। টাইম, ছোট হাতে টি লিখে দেবো, হয়ে যাবে। কিন্তু যদি আমরা ভেক্টর রাশি লিখি, তাহলে কিন্তু আমরা দিকটাও নির্দেশ করার জন্য আমরা কিন্তু উপরে একটা অ্যারো চিহ্ন দিয়ে দিই। যেমন সরণ মানে কি? ডিসপ্লেসমেন্ট। এটা লিখতে গেলে আমরা ডি লিখে উপরে একটা অ্যারো চিহ্ন দিয়ে দিই। অনেক সময় এস লিখেও অনেকে দেয়, তো তোমরা দুটোই লিখতে পারো। যাই হোক, মেন হচ্ছে ভেক্টর রাশি লিখতে গেলে আমরা উপরে একটা অ্যারো চিহ্ন দিয়ে দিই। আর বেগ মানে কি? ভেলোসিটি। তো বেগ লিখতে গেলে আমরা ভি লিখে উপরে একটা দাগ দিয়ে দিই, এটা দিকটা বোঝায়, যেটা একটা ভেক্টর রাশি, এইভাবে আমরা বুঝে যাব। তো স্কেলার রাশি, ভেক্টর রাশি ব্যাপারটা তোমরা বুঝলে, উদাহরণগুলোও দেখলে, ঠিক আছে। তো এবার দেখো, এবার আমরা যেটা পড়বো সেটা হচ্ছে ভৌত রাশির একক, ইউনিট অফ ফিজিক্যাল কোয়ান্টিটিস। তো ভৌত রাশির একক আমরা যে পড়ছি, দেখো আমি যে বললাম এই পেনটার, আমি বললাম দৈর্ঘ্য কত। আমি যদি বলি পেনটার দৈর্ঘ্য 9, তোমরা কি কিছু বুঝবে? 9 বলতে কি? কিছুই বোঝানো যাচ্ছে না। আমি যদি বলি আমার ওজন 10, কিছু হবে? কিছু হবে না। আমি বললাম আমার ওয়েট হচ্ছে 70, কিছুকে বোঝা যাচ্ছে? কিছু বোঝা যাচ্ছে না। 70 কি? কেউ বুঝতে পারবে না। কিন্তু আমি যদি এখানে কেজি দিয়ে দিই, তাহলে ব্যাপারটা পুরো পরিষ্কার যে 70 কেজি মানে আমার কি বোঝাচ্ছে? আমার ভর বোঝাচ্ছে। আমি যদি বলে দিই যে 10 সেমি দ্বারা কি বোঝাবে? এই পেনটার দৈর্ঘ্যটা কত? সেমি, অর্থাৎ দৈর্ঘ্যটা বোঝাচ্ছে সেমির দ্বারা, যে পেনটার দৈর্ঘ্য 10 সেমি। আমি যদি বলি 100 সেমি, তাহলে বোঝালো 10 সেমি আর 100 সেমি, অর্থাৎ সেমি দিয়ে কি বোঝাচ্ছে? দৈর্ঘ্য বোঝাচ্ছে, ঠিক আছে। তো একক আমাদের কিন্তু কোনো ভৌত রাশি মাপতে গেলে এককটা কিন্তু প্রয়োজন, তো এই জন্য একক কিন্তু আমাদের লাগে, ঠিক আছে। তো দেখো একক কাকে বলে? কোনো ভৌত রাশির পরিমাপের ক্ষেত্রে ওই ভৌত রাশির একটা সুবিধাজনক একটি নির্দিষ্ট পরিমাণকে প্রমাণ ধরে
তুলনামূলকভাবে ওই ভৌত রাশির পরিমাপ করা হয়। এই নির্দিষ্ট পরিমাণকে ওই ভৌত রাশিটির পরিমাপের একক বলে। অর্থাৎ প্রমাণ ধরতে বলতে কি, আমি যদি বলি আমরা কি জানি যে 1 কেজি সমান সমান হচ্ছে 1000 গ্রাম। এই 1 কেজিটা আমাদের এখানেও 1 কেজি, কলকাতাতে গেলেও 1 কেজি, দিল্লি গেলেও 1 কেজি, ইউএসএ গেলেও 1 কেজি, সব জায়গায় কিন্তু 1 কেজি বলতে 1 কেজিই বোঝাবে। ঠিক আছে, তো একটা প্রমাণ মান ধরে নিয়ে তুলনামূলকভাবে যে রাশির পরিমাপ করা হয় তো সেটাকে আমরা কি বলি, আমরা একক বলি। যেমন কি এসআই ইউনিট, যেমন দৈর্ঘ্যের একক আমরা কি বলি, আমরা মিটার বলি। দৈর্ঘ্যের একক মিটার, পেনটার দৈর্ঘ্য মাপছি 1 মিটার হলো। এইভাবে যেমন ভর মাপতে গেলে আমরা কী ব্যবহার করি, কিলোগ্রাম, কেজি, এগুলো এসআই ইউনিট। এগুলো সম্পর্কে আমরা পরে আরও ডিটেলসে পড়বো। আপাতত তোমরা এটাই মনে রাখো যে এককটা কাকে বলে, কোনো রাশি ভৌত রাশির পরিমাপের ক্ষেত্রে ওই ভৌত রাশির একটি সুবিধাজনক ও একটি নির্দিষ্ট পরিমাণকে প্রমাণ ধরে তুলনামূলকভাবে ওই ভৌত রাশির পরিমাপ করা হয়। ওই নির্দিষ্ট পরিমাণকে ওই ভৌত রাশিটির পরিমাপের একক বলে। এবার এককের প্রয়োজনীয়তাটা কি, দেখো একক ছাড়া পরিমাপ বোঝা যায় না। আমরা একক ছাড়া পরিমাপ বুঝতে পারবো না। যেমন আমি বললাম 100 মানে কি আমি বুঝবো না। আমি যদি এখানে কেজি লিখে দিই আমি বুঝতে পারবো যে এটা ভর বোঝাচ্ছে। যদি 100 সেমি বলি আমি বুঝে যাব যে এটা হচ্ছে দৈর্ঘ্য বোঝাচ্ছে। ঠিক আছে, এরপরে দুটি সমজাতীয় ভৌত রাশির পরিমাপের তুলনা করা যায়। আমরা সমজাতীয় দুটি রাশির কিন্তু আমরা তুলনা করতে পারবো এই একক দিয়ে। এছাড়া একক দ্বারা ভৌত রাশিগুলির মধ্যে পার্থক্য বোঝা যায়। এখানে পার্থক্য বুঝতে পারবো যে এটা দিয়ে আমরা ভর বোঝাচ্ছি একটা ভৌত রাশির, পেনটার ভর, আর এটা দিয়ে আমরা কি বোঝাচ্ছি, আমরা বোঝাচ্ছি দৈর্ঘ্য, কিন্তু পার্থক্য আমরা করতে পারবো। তাহলে এককের প্রয়োজনীয়তা কি, একক ছাড়া পরিমাপ আমরা বুঝতে পারবো না। এছাড়া এককের সাহায্যে কি দুটি সমজাতীয় রাশির মধ্যে আমরা তুলনাও করতে পারছি। এছাড়া একক দ্বারা আমরা ভৌত রাশিগুলির মধ্যেও কিন্তু পার্থক্য করতে পারছি। তো এটা তো আশা করছি তোমাদের ক্লিয়ার হয়ে গেছে। তো এবার চলে যাব এককের বিভিন্ন পদ্ধতি সম্পর্কে, ডিফারেন্ট সিস্টেমস অফ ইউনিট। দেখো এককের বিভিন্ন পদ্ধতি হয়, তার মধ্যে যেই পদ্ধতিগুলো খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে কি সিজিএস পদ্ধতি, এসআই বা এমকেএস, দুটো একই নাম, সিজিএসও যা এসআই, এমকেএসও যা এসআইও সেম। এরপরে কি এফপিএস পদ্ধতি। এবার কোন পদ্ধতিতে কোনটা হয়, দেখো সিজিএস পদ্ধতির দৈর্ঘ্যের একক হচ্ছে সেন্টিমিটার। তোমরা এটা মনে রাখবে, এটা খুবই লাগবে, এই যে ছকটা আছে খুবই ইম্পর্টেন্ট, তোমরা মনে রাখবে, এটা পরে তোমাদের লাগবে। তো সিজিএস পদ্ধতির দৈর্ঘ্যের একক হচ্ছে সেন্টিমিটার, ভরের একক গ্রাম, আর সময়ের একক সেকেন্ড। এসআই পদ্ধতিতে দৈর্ঘ্যের একক মিটার, ভরের একক কিলোগ্রাম বা কেজি, সময়ের একক হচ্ছে সেকেন্ড। এফপিএস পদ্ধতিতে ফুট, আর ভরের একক পাউন্ড, আর সময়ের একক সেকেন্ড। তোমরা সিজিএস আর এসআইটা বেশি করে মনে রাখবে। তাহলে সিজিএস পদ্ধতি আমার সঙ্গে সঙ্গে মনে করো, সিজিএস পদ্ধতির দৈর্ঘ্যের একক কি, দৈর্ঘ্যের একক হচ্ছে সেন্টিমিটার। এসআই পদ্ধতির দৈর্ঘ্যের একক কি, দৈর্ঘ্যের একক হচ্ছে মিটার। সিজিএস পদ্ধতিতে ভরের একক কি, গ্রাম, আর এসআই পদ্ধতিতে ভরের একক কি, কিলোগ্রাম, আর সময়ের তো সব সেকেন্ডই হয়। ঠিক আছে, তো এটা তোমরা মুখস্থ করবে, ভালো করে মুখস্থ করবে, হয়ে গেল। তো চলো এরপরে দেখো একক। এবার একককে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে মৌলিক একক আর একটা হচ্ছে লব্ধ একক। তো মৌলিক একক আর লব্ধ একক ব্যাপারটা কি সেটা ভালো করে আমরা বুঝবো। দেখো মৌলিক একক ইংলিশে হচ্ছে ফান্ডামেন্টাল ইউনিট। তাহলে মৌলিক একক বলতে কি বোঝায়, দেখো কিছু ভৌত রাশির একক অন্যান্য ভৌত রাশির এককের উপর নির্ভরশীল নয়, অর্থাৎ স্বাধীনভাবে গঠিত হয় এবং যাদের সাহায্যে অন্যান্য ভৌত রাশির একক গঠন করা যায় সেই সব ভৌত রাশির এককগুলিকে মৌলিক বা মূল একক বলে, যেমন দৈর্ঘ্য, ভর ও সময়ের একক। দেখো মৌলিক একক মানে আমরা কিছু কিছু রাশির এককের কিন্তু অন্যের ওপর নির্ভর করে না, এরা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট, নিজেই অন্যের ওপর কিন্তু নির্ভর করে কিন্তু হয় না, এটা স্বাধীনভাবে নিজেই গঠিত হয়। তো এদেরকে বলা হয় মৌলিক একক। যেমন দেখো উদাহরণ দিচ্ছি তোমাদের, এই যে দৈর্ঘ্যের একক কি, দৈর্ঘ্য একটা হচ্ছে মৌলিক একক, কারণ কি দৈর্ঘ্যের একক জাস্ট মিটার, এটা কিন্তু কোনো পরিবর্তন নেই। যেমন তোমাকে একটা উদাহরণ আমি ভালো করে দিচ্ছি, ধরে নাও 2024 সালে, এটা ধরে নাও টাইম, ঠিক আছে, আর এটা ধরে নাও হচ্ছে লেন্থ, দৈর্ঘ্য, সময়, আর এটা দৈর্ঘ্য। ধরে নাও 2024 সালে আমি একটা রাস্তা তৈরি করলাম, ঠিক আছে, এই উদাহরণটা পরেও নিয়েছি। দেখো ধরে নাও 2024 সালে আমি এই রাস্তাটা তৈরি করেছি, কোনো জালিয়াতি করিনি, টাকা পয়সা চুরি করিনি, হ্যাঁ ঠিক আছে, একদম সরকারের নিয়ম অনুযায়ী তৈরি করেছি। এই রাস্তার 2024 সালে করেছিলাম হচ্ছে কত, 10 কিলোমিটার একটা রাস্তা করেছিলাম, ঠিক আছে, এটা দৈর্ঘ্য। এরপরে 2028 সালে বলো এই রাস্তাটা কি পরিবর্তন হয়ে যাবে, সময় চেঞ্জ হয়ে গেল, রাস্তাটার কি দৈর্ঘ্যটা পরিবর্তন হবে, কোনোদিনই হবে না, এই রাস্তার যা দৈর্ঘ্য তাই থাকবে। 2028 সালেও কিন্তু এই রাস্তাটায় 10 কিমিও থাকবে। তো সময় কিন্তু চেঞ্জ হলো,
সময়ের ফলে কিন্তু এই যে দৈর্ঘ্য চেঞ্জ হলো না, তাহলে দৈর্ঘ্য সময় এগুলো কি, এগুলো হচ্ছে স্বাধীনভাবে গঠিত হচ্ছে, একে অপরের প্রতি কিন্তু নির্ভরশীল না। এই জন্য এগুলো হচ্ছে কি মৌলিক একক। যেমন কি 7টা আমাদের মৌলিক একক আছে, টোটাল কটা 7টা মৌলিক একক আছে। কি কি দেখো, যেমন দৈর্ঘ্যের একক মিটার, এটা তোমাদের মুখস্থ করতে হবে যে দৈর্ঘ্যের, এগুলো কিন্তু এসআই একক, দৈর্ঘ্যের এসআই একক হচ্ছে মিটার, প্রতীকটাও এম। ভরের একক কি, ভরের একক হচ্ছে কিলোগ্রাম বা কেজি, তাহলে ভরের একক কিলো। আর সময়ের একক কি, সেকেন্ড। তাপমাত্রার একক হচ্ছে কেলভিন, মুখস্থ করে ফেলবে, তাপমাত্রার একক কেলভিন। তড়িৎ প্রবাহের একক হচ্ছে অ্যাম্পিয়ার। দীপন প্রাবল্যের একক হচ্ছে ক্যান্ডেলা। আর পদার্থের পরিমাণের একক হচ্ছে মোল। তো এই 7টা যে মৌলিক একক, এর এককগুলি তোমরা মুখস্থ করবে। আমার সাথে সাথে মুখস্থ করো যে দৈর্ঘ্যের একক কি মিটার, ভরের একক কিলোগ্রাম, সময়ের একক সেকেন্ড, তাপমাত্রার একক কেলভিন, তড়িৎ প্রবাহের একক অ্যাম্পিয়ার, দীপন প্রাবল্যের একক ক্যান্ডেলা, পদার্থের পরিমাণের একক মোল। তো এইভাবে তোমরা ইজিলি জিনিসগুলো মুখস্থ করে ফেলতে পারবে। তো হলো এটা। এরপরে দেখো লব্ধ একক ব্যাপারটা খুবই ইন্টারেস্টিং। দেখো মৌলিক একক কি, একে অপরের প্রতি নির্ভরশীল না, কিন্তু এগুলো কি, যেসব ভৌত রাশির একক এক বা একাধিক মৌলিক এককের সাহায্যে গঠিত হয়, এগুলো কিন্তু মৌলিক এককের সাহায্যে কিন্তু গঠিত হচ্ছে। এটা যে ঠিক আছে গঠিত হয় সেসব ভৌত রাশির একককে লব্ধ একক বলে। যেমন বেগ, ত্বরণ, বল প্রভৃতি, এগুলো কি, এগুলো হচ্ছে লব্ধ একক। ঠিক আছে, যেমন একটা উদাহরণ দিয়ে দেখো, এটা হচ্ছে একে অপরের প্রতি নির্ভরশীল। যেমন দ্যুতি একটা হচ্ছে স্পিড, এটা হচ্ছে লব্ধ একক। যেমন দ্যুতি মানে কি, সময় বাই দূরত্ব বাই সময়। এবার দেখো গেল, আমি হচ্ছে দূরত্বটা সেম রাখলাম, এই আমি কোথাও যাব, আমি ধরে নাও এই বাড়ি থেকে, আমার এটা হোম, বাড়ি থেকে আমি হচ্ছে স্কুল যাব। ঠিক আছে, আমি বাড়ি থেকে স্কুলে যাব, আমার দূরত্বটা সেম। আমি যদি স্পিড আমি হচ্ছে বাড়িয়ে দিই, তাহলে আমার সময় কম লাগবে, স্পিড বাড়িয়ে দিলে সময় কম লাগবে। আর যদি আমি স্পিড কমিয়ে দিই, সময় বেশি লাগবে। তো একে অপরের প্রতি নির্ভর করছে, সময় যদি কমিয়ে দিই, ঠিক আছে, তাহলে স্পিড আমাকে কী করতে হবে, বাড়াতে হবে। তো একে অপরের প্রতি জিনিসটা কিন্তু নির্ভর করছে, একটা চেঞ্জ হলে আর একটা চেঞ্জ হচ্ছে, এই জন্য এগুলো কি লব্ধ একক। যেমন বেগ, ত্বরণ, বল, এগুলো কি প্রভৃতির এককগুলি হচ্ছে লব্ধ একক। হলো ক্লিয়ার তোমাদের? এরপরে মেন যে ইম্পর্টেন্ট জিনিস, আমরা লব্ধ এককগুলো বার করা শিখব। কিভাবে দেখো, প্রথমে ক্ষেত্রফল। দেখো ক্ষেত্রফল মানে কি, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। দেখো দৈর্ঘ্য ইন্টু প্রস্থ আমরা জানি ক্ষেত্রফল মানে। এবার দৈর্ঘ্য কি, দৈর্ঘ্যের একক মিটার, আর প্রস্থের এককও কি, তো প্রস্থও তো একটা লেন্থ, এরও একক মিটারই হয়। তাহলে মিটার ইন্টু মিটার হচ্ছে মিটার স্কোয়ার। তো এসআই পদ্ধতিতে ক্ষেত্রফলের একক মিটার স্কোয়ার আমরা সহজে বার করতে পারলাম। আর যেটা সিজিএস করে কি, এসআই মিটার হলে সিজিএসে কি সেন্টিমিটার আগে পড়েছিলাম, তো সেমি স্কোয়ার হয়ে যাবে, বুঝলে? তো দৈর্ঘ্যের একক কি আমরা বার করবো, আমরা মুখস্থ যদি না থাকে আমি বার করতে পারবো। আমি জানি দৈর্ঘ্য মানে হচ্ছে ক্ষেত্রফল মানে দৈর্ঘ্য গুণ প্রস্থ, তাহলে দৈর্ঘ্য গুণ প্রস্থ, দৈর্ঘ্য মানে মিটার আর প্রস্থ মানেও মিটার, মানে একটা লেন্থই, তাহলে মিটার স্কোয়ার। তাহলে এসআই পদ্ধতিতে মিটার স্কোয়ার, আর সিজিএস পদ্ধতি হচ্ছে সেমি স্কোয়ার, হয়ে গেল। এবার এটা তোমরা মুখস্থ রাখবে, 1 মিটার স্কোয়ার মানে কত, 1 মিটার স্কোয়ার মানে হচ্ছে, আমরা জানি 1 মিটার মানে হচ্ছে 100 সেমি, এটা আমরা জানি 1 মিটার মানে হচ্ছে 100 সেমি। তাহলে 1 মিটার স্কোয়ার মানে হচ্ছে কত, 1 মিটারের জায়গায় 100 সেমি লিখে দিলাম, তার স্কোয়ার। এবার হচ্ছে স্কোয়ার যেহেতু আছে, তাহলে এখানে দুটো শূন্য, তাহলে 4টে শূন্য হয়ে যাবে, কারণ স্কোয়ার দুবার হয়ে যাবে, সেমি স্কোয়ার। তাহলে আর এখানে দেখো 10 টু দি পাওয়ার কত হয়ে যাবে, যে কটা শূন্য, 1টা 2টো 3টে 4টে শূন্য আছে, তার 10 টু দি পাওয়ার 4 সেমি স্কোয়ার হয়ে যাবে। তো এটা তোমরা এইভাবে ক্যালকুলেট করতে পারবে। হলো, এবার দেখো আয়তনের আমরা বার করবো। তো আয়তন মানে কি, আয়তন মানে দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা, আয়তন মানে এটা। তো দৈর্ঘ্য মানে কি, মিটার গুণ প্রস্থ মানেও মিটার, উচ্চতাও একটা দৈর্ঘ্য, এটাও মানে এটার একক মিটার, তাহলে গুণ করলে কি যাবে মিটার কিউব। তাহলে আয়তনের হচ্ছে এসআই একক মিটার কিউব, সিজিএসএ করলে হচ্ছে সেমি কিউব হয়ে যাবে। সেমভাবে 1 মিটার কিউব মানে কত, আমরা জানি 1 মিটার মানে 100 সেমি, তাহলে 100 সেমি তার হোল কিউব, তাহলে 100 সেমি, তাহলে কিউব আছে, তাহলে কটা শূন্য হবে, দুটো শূন্য আছে, তাহলে কিউব আছে, তাহলে 6টা শূন্য হয়ে যাবে, 2 4 6টা, অর্থাৎ আর এখানে সেমি কিউব হয়ে যাবে। আর এখানে কত হবে, 10 টু দি পাওয়ার 6 সেমি কিউব। হলো, এটাও তোমরা বুঝেছো। এবার দেখো এটা খুবই ইম্পর্টেন্ট, এটা তোমরা মুখস্থ করবে যে 4 ডিগ্রি সেলসিয়াস বা 277 উষ্ণতার 1 কিলোগ্রাম বিশুদ্ধ, দুবার বিশুদ্ধ হয়ে গেছে, বিশুদ্ধ জলের আয়তনকে 1 লিটার বলা হয়। তাহলে 4 ডিগ্রি সেলসিয়াস বা 273 উষ্ণতায় 1 কিলোগ্রাম বিশুদ্ধ জলের আয়তনকে কি বলা হয়, 1 লিটার বলা হয়। ঠিক আছে, 4 ডিগ্রি
বা 277 কে উষ্ণতায় 1 কিলোগ্রাম বিশুদ্ধ ভরের জলের আয়তনকে 1 লিটার বলা হয়। 1 লিটার মানে কি? 1 লিটার মানে হচ্ছে 1000 সেমি কিউব। 1 লিটার মানে হচ্ছে তাহলে কি 1000 সেমি কিউব। অর্থাৎ 1000 সেমি কিউব মানে কি? 1000 সেমি কিউব মানে যদি মিটারে করি তাহলে কি হয়ে যাবে? 10⁻³ মিটার কিউব হয়ে যাবে, বা 0.01 মিটার কিউব হয়ে যাবে। আর 1 মিটার কিউব মানে কি? 10⁶ সেমি কিউব। এখান থেকে আমরা পড়েছিলাম 1 মিটার কিউব মানে হচ্ছে 10⁶ সেমি কিউব। আর এখানে দেখো, আর 1 সেমি কিউব মানে কত হচ্ছে? তাহলে এখানটায় দেখো 1000, আর এখানটায় 1 সেমি কিউব মানে কত? 1 মানে হচ্ছে কত? 1000। তাহলে এখানটা 1000 হয়ে গেল। তাহলে 1000 এখানে কি হবে? 10,000। এটা লিটার হয়ে যাবে, কারণ হচ্ছে দেখো এখানটায় কি 10⁶, তাহলে হচ্ছে 3টে আর 3টে 0 সেমি কিউব করে দিলাম। আর 1000 সেমি কিউব মানে কত? 1000 সেমি কিউব মানে হচ্ছে 1 লিটার। তাহলে হচ্ছে 10,000 লিটার, 1000 লিটার হয়ে যায়। তো 1 মিটার কিউব মানে হচ্ছে 1000 লিটার। এটা তোমরা ক্যালকুলেট করতে পারবে এইভাবে। আর 4°C বা 277 কে উষ্ণতায় 1 সেমি কিউব জলের ভর কত? 1 গ্রাম। ঠিক আছে, 4°C বা 277 কে উষ্ণতায় 1 সেমি কিউব জলের ভর কত? 1 গ্রাম। হয়ে গেল এটা। এরপরে দেখো ঘনত্ব। আমরা কি জানি? কোনো পদার্থের একক আয়তনের ভরকে ওই পদার্থের ঘনত্ব বলে। আমরা জানি ঘনত্ব সমান সমান কি? ঘনত্ব সমান সমান হচ্ছে ভর বাই আয়তন। ঘনত্ব সমান সমান হচ্ছে কি? ভর বাই আয়তন। আমরা জানি এটা ঘনত্ব সমান সমান। তো দেখো ভর মানে কি? আমরা জানি ভর মানে কি? ভর মানে হচ্ছে ভরের একক কি? গ্রাম। আর আয়তনের একক হচ্ছে কি? আয়তন আমরা পার করলাম সেমি কিউব। তাহলে গ্রাম পার সেমি কিউব, এটা সিজিএস হয়ে যাবে, করেছি। আর এটা সিজিএস হয়ে যাবে, বার করেই তোমাদের দেখিয়ে দিই। আর যদি এসআই করি তাহলে ভরের একক কি? হচ্ছে কেজি। আর আয়তনের একক হচ্ছে মিটার কিউব। এটা এসআই হয়ে যাবে। দেখো এখানে বার করে দেখিয়েছি, খুবই ইজি। জাস্ট তোমাদের এটা মনে রাখতে হবে যে ঘনত্ব সমান সমান হচ্ছে ভর বাই আয়তন। হলো। আর দেখো 1 কেজি পার মিটার কিউব, 1 কেজি পার মিটার কিউব, এটাকে এসআই করতে হবে। যদি এসআই কনভার্ট করি তাহলে কি হবে? 1 কেজি মানে কি? আমরা জানি 1 কেজি মানে 1000 গ্রাম। আর 1 মিটার কিউব মানে একটু আগে শিখেছিলাম 10⁶ সেমি কিউব। জাস্ট বসিয়ে দিলাম। এবারে 1000 ছিল, এখানে 10⁶ মানে কত? 1 লিখে 6টা 0, 2 4 6টা 0 দিয়ে দিলাম। তো এখানে 3টে 0 কেটে গেল। তাহলে কত পড়ে থাকলো? ওপরে হচ্ছে 1 গ্রাম, আর নিচে হচ্ছে 1000 সেমি কিউব পড়ে থাকলো। তাহলে 1/1000 গ্রাম পার সেমি কিউব এটা হলো। এবার কোনাকুনি গুণ করলে কি হবে? 1 গ্রাম সেমি কিউব মানে কত? এদিকে 1000 গুণ হয়ে যাবে, অর্থাৎ 1000 কেজি পার মিটার কিউব। খুব সহজেই হয়ে গেল। এরপরে দেখো, এই যে লিটারের সংজ্ঞাটা পড়লাম, এখানে 4° বা 277 কে উষ্ণতার উল্লেখ থাকার কারণটা কি? এই প্রশ্নটা পরীক্ষায় অনেক সময় দেয়। দেখো, আমরা যখন লিটারের সংজ্ঞা পড়ি, জলের ক্ষেত্রে কি হয়? অন্যান্য পদার্থ কিন্তু উষ্ণতা বৃদ্ধি পেলে কিন্তু আয়তন বাড়ে এবং ঘনত্ব কমে, কিন্তু জলের ক্ষেত্রে ব্যাপারটা উল্টো হয়। দেখো আমি গ্রাফের সাহায্যে বুঝিয়েছি। জলের ক্ষেত্রে যদি উষ্ণতা বাড়ে তাহলে কি এই ঘনত্ব, দেখো উষ্ণতা যদি বাড়ে, দেখো 0 থেকে 2 হলো, তারপরে 4 হলো, উষ্ণতা কিন্তু বাড়ছে। তাহলে ঘনত্ব কি হয়? ঘনত্বও বাড়ে, কিন্তু এই 4° হচ্ছে ঘনত্ব সব থেকে বেশি হয়, এবং তারপরে আস্তে আস্তে আবার কমে। তাহলে উষ্ণতা যত বাড়ে, 0 থেকে উষ্ণতা শুরু করলে উষ্ণতা বাড়াচ্ছে, 0 থেকে শুরু করলাম, ঘনত্বটাও বাড়ছে, বাড়তে বাড়তে 4° সব থেকে বেশি হবে ঘনত্ব, এবং তারপরে আবার উষ্ণতা বাড়ালে তারপরে আবার এটা কমতে শুরু করবে। কিন্তু সেমভাবে আবার যদি টেম্পারেচার বাড়াতে থাকি তাহলে ভলিউম কি হয়? ভলিউম হচ্ছে কমতে থাকে, 4° সব থেকে কমে, এবং তারপরে উষ্ণতা বাড়ালে বাড়তে 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 আরও বেড়ে যায়। তো আমরা দেখছি 4° কিন্তু ঘনত্বটা সব থেকে বেশি হচ্ছে, এই জন্যই কিন্তু 4°কে আমরা কি করি? আমরা কিন্তু লিটারের সংজ্ঞায় 4°র মানটাকে উল্লেখ করি, কারণ জলের বিভিন্ন সময় কিন্তু আয়তন বিভিন্ন রকম হবে। ঠিক আছে, এই জন্য 4°কে আমরা একটা স্ট্যান্ডার্ড মান ধরি। তো এই জন্য আমরা 4°টাকে কিন্তু আমরা উল্লেখ করে থাকি। ওকে, তো এটা এখানে লেখা আছে, তোমরা ভালো করে পড়ে নেবে। তো চলো এবার নেক্সট আমরা বার করি। আমরা দ্রুতি বার করবো। আমরা জানি স্পিড। স্পিড মানে কি? স্পিড মানে হচ্ছে দূরত্ব বাই সময়। লিখে দিয়েছি, দ্রুতি মানে হচ্ছে দূরত্ব বাই সময়। তাহলে দূরত্বর একক কি? দূরত্ব হচ্ছে দৈর্ঘ্য মানে হচ্ছে সেমি, আর সময় হচ্ছে সেকেন্ড, মানে সেমি পার সেকেন্ড হচ্ছে সিজেসে। এসআই করলে কি হবে? দূরত্বর হচ্ছে মিটার আর সময়ের হচ্ছে সেকেন্ড, তাহলে মিটার পার সেকেন্ড হচ্ছে এসআই। দ্রুতি মানে বেগও সমান। বেগ মানে কি? সরণ বাই সময়। সরণ হচ্ছে দৈর্ঘ্য মানে হচ্ছে সেমি, আর সময় হচ্ছে সেকেন্ড, তাহলে সেমি পার সেকেন্ড সিজেসে। আর এসআই কি? সরণের একক মিটার আর সময়ের একক সেকেন্ড, তাহলে মিটার পার সেকেন্ড। জাস্ট মানগুলো বসিয়ে দেবো, হয়ে যাবে। এরপরে দেখো ভরবেগ। ভরবেগ মানে কি? ভর ইন্টু বেগ। ভর মানে ভর ইন্টু বেগ, এটা তোমাদের মুখস্থ করতে হবে। আর ভরের একক কি? ভরের একক সিজি হচ্ছে গ্রাম, অর্থাৎ জি। আর বেগের একক একটু আগে পড়লাম,
মিটার পার সেমি পার সেকেন্ড, তাহলে গ্রাম ইন্টু সেমি পার সেকেন্ড, এটা হচ্ছে সিজিএসএ। এসআই করলে কী হবে, ভরের একক কেজি আর বেগের একক কি মিটার পার সেকেন্ড। এইভাবে করতে পারবে তোমরা। এবার ত্বরণ দেখো, ত্বরণ মানে কি বেগের পরিবর্তন বাই সময়। তো বেগের পরিবর্তন আমরা বেগের একটু আগে পড়েছি, বেগের হচ্ছে বেগের পরিবর্তন। দেখো আমি করে দেখাই তাহলে তোমরা ভালো করে বুঝতে পারবে। তাহলে বেগের পরিবর্তন বাই সময়, বেগের পরিবর্তন মানে বেগের একক কি, বেগের একক হচ্ছে সেমি পার সেকেন্ড বাই সময়, সময় মানে হচ্ছে একক হচ্ছে সেকেন্ড। তাহলে এটা কি হয়ে যাবে, এটা হয়ে যাবে হচ্ছে সেমি পার সেকেন্ড স্কোয়ার, ঠিক আছে। বা এটাকে যদি আমরা লিখি সেমি সেকেন্ড, এটাকে উপরে গেলে -2 হয়ে যায়, এটা সিজিএসএ। সেমভাবে যদি আমরা এসআই করি কী হবে, মিটার পার সেকেন্ড হয়ে যাবে, মিটার বাই সেকেন্ড বেগের, আর সেকেন্ডের সময় তো এসআইও সেকেন্ড হয়, তাহলে এটা হচ্ছে মিটার পার সেকেন্ড স্কোয়ার বা মিটার সেকেন্ড ইনভার্স এসআই হয়ে যাবে। বলের একক কি, বল মানে হচ্ছে আমরা জানি ভর ইন্টু ত্বরণ। তোমাদের এগুলো অবশ্যই মুখস্থ করতে হবে, এগুলো পরেও আছে তো, কিন্তু এগুলো মুখস্থ করতে হবে এখন এগুলো বার করার জন্য, যে বলের একক কি, বল মানে হচ্ছে ভর ইন্টু ত্বরণ। তো ভরের একক কি আমরা জানি, ভরের একক হচ্ছে গ্রাম, আর হচ্ছে ত্বরণের একক কি, ত্বরণের একক হচ্ছে এটাকে পড়লাম যে সেমি সেকেন্ড ইনভার্স সেকেন্ড স্কোয়ার, সেমি পার সেকেন্ড স্কোয়ার, এটাকে এইভাবেও লেখে। তো এটা মানে কি, এটা আরেকটা বলা হয় বলের একক হচ্ছে ডাইন সিজিএসএ। আর যদি এসআই বার করি তাহলে কী হবে, এসআই করলে ভর ইন্টু ত্বরণ, অর্থাৎ ভর হচ্ছে কেজি আর ত্বরণের এসআই একক হচ্ছে মিটার পার সেকেন্ড স্কোয়ার। তো এটা মানে কি, এটা মানে হচ্ছে নিউটন। তো বলের একক নিউটন, তো এইভাবে বার করতে পারবে। চাপ মানে কি, চাপ মানে একক ক্ষেত্রফলে যতটা বল প্রয়োগ করা, অর্থাৎ বল বাই ক্ষেত্রফল, বলের একক নিউটন, বলের একক নিউটন পার ক্ষেত্রফল, ক্ষেত্রফল মানে হচ্ছে মিটার স্কোয়ার, তাহলে নিউটন পার মিটার স্কোয়ার। একে একটা নাম দিয়েছে পাস্কেল, তো হচ্ছে চাপের একক পাস্কেল এসআই। আর যদি সিজিএসএ বার করি তাহলে কি, বলের একক হবে হচ্ছে ডাইন পার সেমি স্কোয়ার, এটা হচ্ছে সিজিএসএ হয়ে যাবে। এরপরে দেখো কার্য বা শক্তি, কার্য বা শক্তি মানে কি, কার্য মানে হচ্ছে বল ইন্টু সরণ। তো বলের একক হচ্ছে কি, বলের একক হচ্ছে, সরি এটা ভুল হয়ে গেছে, বলের একক হচ্ছে নিউটন পার সরণ হচ্ছে সেকেন্ড, নিউটন পার সেকেন্ড, এটা সিজিএসএ না, সরি এটা হবে বলের একক হচ্ছে ডাইন পার সেকেন্ড হয়ে যাবে। এটাকে একটা আর্ক বলা হয়, ডাইন পার সেকেন্ডকে আর্কে আমরা বলি। তো বলের এসআই হচ্ছে সিজিএসএ হচ্ছে আর্ক, আর হচ্ছে আর এসআই হবে নিউটন পার মিনিট, ঠিক আছে, নিউটন পার মিনিট। তো এটা কি, এটা হচ্ছে জুল বলা হয়। আর ক্ষমতার মানে কি, ক্ষমতা মানে যে কাজ বাই সময়। তো কাজের একক কি, জুল, জুল পার, এই কাজের একক দেখো এসআই জুল পার সেকেন্ড, এটাকে আমরা ওয়াটও বলে থাকি এসআইতে, আর হচ্ছে সিজিএস হচ্ছে আর্ক পার সেকেন্ড সিজিএসএ। তো এইভাবে তোমরা এগুলো পড়তে পারবে। তো এরপরে দেখো, এরপরে আমরা কি পড়বো, এককবিহীন ভৌত রাশি। তো এককবিহীন ভৌত রাশি কাকে বলে, ঠিক আছে, যে সকল ভৌত রাশি দুটি সমজাতীয় রাশির অনুপাতের সাহায্যে প্রকাশ করা হয় তাদের কোনো একক থাকে না, এদের এককবিহীন ভৌত রাশি বলে। ব্যাপারটা কি, আমরা যদি দেখ উদাহরণ দিই, বিকৃতি মানে কি, আমরা জানি বিকৃতি মানে দৈর্ঘ্যের পরিবর্তন বাই প্রাথমিক দৈর্ঘ্য। বিকৃতি মানে কি, আমরা যদি একটা স্প্রিংকে টানি, তো এই ধরনের একটা স্প্রিং আছে, স্প্রিংটা টানলাম, তাহলে টেনে কিন্তু স্প্রিংটা কী হয়ে যাবে, স্প্রিংটা আরও লম্বা হয়ে যাবে। তো দৈর্ঘ্যের যে পরিবর্তনটা হলো আর প্রাথমিক যে দৈর্ঘ্য ছিল সেটাকে বাই করলে কিন্তু বিকৃতি হয়। তো দৈর্ঘ্য পরিবর্তন মানে কি, এটা দৈর্ঘ্য, তো দৈর্ঘ্যের একক কি মিটার, আর প্রাথমিক দৈর্ঘ্য এটাও কি দৈর্ঘ্যেরই একক, তাহলে মিটার বা মিটার মিটার কেটে 1 হয়ে গেল, অর্থাৎ এখানে কোনো এককই থাকছে না। তাহলে যদি আমরা দুটো সমজাতীয় রাশি মানে দৈর্ঘ্য বাই দৈর্ঘ্য যদি দুটো রাশির আমরা অনুপাত করে দিই, অনুপাত হয়ে গেলে কি হয়, দুটো কাটা চলে যায়, কোনো একক থাকে না। তাহলে যে সকল ভৌত রাশি দুটি সমজাতীয় রাশির অনুপাতের সাহায্যে প্রকাশ করা যায় তাদের কিন্তু কোনো একক থাকে না, এদেরকে আমরা এককবিহীন রাশি বলি। যেমন বিকৃতি, যেমন দেখো মৌলের পারমাণবিক গুরুত্ব, মৌলের পারমাণবিক গুরুত্ব আমরা কি জানি, ওই মৌলের একটি পরমাণুর ভর বা একটি হাইড্রোজেন পরমাণুর ভর, তাহলে একটি পরমাণুর ভর কেজি, আবার হাইড্রোজেন পরমাণুর ভর যদি কেজি, তাহলে কেজি কেজি কেটে 1 হয়ে গেল, তো কোনো একক থাকবে না। সেমভাবে আপেক্ষিক গুরুত্ব এককহীন রাশি। তো বিকৃতি, মৌলের পারমাণবিক গুরুত্ব, আপেক্ষিক গুরুত্ব, এগুলো কি, এগুলো হচ্ছে এককবিহীন ভৌত রাশি। তো এগুলো থাকলে কিছু আমাদের এক্সেপশনও থাকে, ব্যতিক্রমও থাকে। দেখো ব্যতিক্রম কি, কোণ, কোণ মানে আমরা কি জানি, বৃত্তচাপ বাই ব্যাসার্ধ। বৃত্তচাপ মানে কি, এটা দৈর্ঘ্য, তো এটাও মিটারই হবে, ব্যাসার্ধ কি একটা দৈর্ঘ্য, তো এটাও মিটার হবে। তো মিটার মিটার কেটে 1 হওয়ার কথা ছিল কিন্তু 1 হয় না, কিন্তু কোণের একক আমরা কি জানি, রেডিয়ান হয়।
তো এখানটাই মাত্রাহীন হওয়ার কথা ছিল, কিন্তু মাত্রাহীন না হয়ে একটা একক থাকে, সেটা কি রেডিয়ান। সেমভাবে ঘনকোণ মানে কি ক্ষেত্রফল বাই দূরত্ব স্কয়ার, ঠিক আছে। তো ক্ষেত্রফলের একক কি মিটার স্কয়ার আমরা জানি, আর দূরত্ব মানে হচ্ছে মিটার, তার স্কয়ার আছে তো মিটার স্কয়ার, তো মিটার স্কয়ার কিন্তু 1 হওয়ার কথা ছিল, কিন্তু 1 হয় না, ঘনকোণের একক হয়ে যায় হচ্ছে স্টারডিয়ান, ঠিক আছে। তো এটা মনে রাখবে, কোণের একক রেডিয়ান, ঘন একক হচ্ছে স্টারডিয়ান। ওকে, তো এরপরে দেখো দৈর্ঘ্য, ভর ও সময়ের আধুনিক এককের আধুনিক ধারণা। তো এগুলো আধুনিক ধারণা দিয়েছে। আমরা কি জানি এসআইতে দৈর্ঘ্যের একক মিটার। এবার মিটার প্রমাণ মিটার, দেখো 1 মিটার কাকে বলে আধুনিক যে ধারণায়, সেটা কি বলে হচ্ছে আলো শূন্য স্থানে 1/299793458 সেকেন্ডের সময়ে যে দূরত্ব অতিক্রম করে। তাহলে আলো শূন্য স্থানে 1/299792458 সেকেন্ডের সময়ে যে দূরত্ব অতিক্রম করে তাকে 1 মিটার বলা হয়। এই 1 মিটার দৈর্ঘ্যকে কিন্তু আমরা প্রমাণ, বারবার যে আমি একটু আগে বলছিলাম প্রমাণ সময়, প্রমাণ এককের সংজ্ঞা দিতে গিয়ে বলছিলাম, তো এইটাকে আমরা প্রমাণ ধরে চলি। এরপরে দেখো এসআইতে ভরের একক হচ্ছে কি কিলোগ্রাম। এই কিলোগ্রাম কাকে বলে? আমরা ফ্রান্সের প্যারিস শহরে দ্য ইন্টারন্যাশনাল ব্যুরো অফ ওয়েটস অ্যান্ড মেজার্স এর দপ্তরে রাখা প্ল্যাটিনাম ইউরেনিয়াম সংকর ধাতুর তৈরি একটা নিরেট চোঙের ভরকে কিন্তু ওই 1 কিলোগ্রাম, ওটাকে কিন্তু আমরা প্রমাণ ধরি। এই 1 কিলোগ্রাম ভরকে কিন্তু প্রমাণ ভর হিসেবে আমরা ধরি, ঠিক আছে। 1 কিলোগ্রামের 1000 ভাগের 1 ভাগ হচ্ছে 1 গ্রাম। আর সিজিএস ও এসআই পদ্ধতিতে আমরা জানি সময়ের একক সেকেন্ড। এবার সেকেন্ড কাকে বলে? সিজিয়াম 133 অর্থাৎ সিএস 133 পরমাণুর একটি নির্দিষ্ট তরঙ্গ দৈর্ঘ্যের বিকিরণ যে সময়ে 919263 এইবার পূর্ণকম্পন সম্পন্ন করে তাকে কিন্তু 1 সেকেন্ড বলা হয়। এই 1 সেকেন্ড সময়কে আমরা কিন্তু প্রমাণ সময় ধরি। তো এই সংজ্ঞাগুলোকে আমরা প্রমাণ ধরেছি, প্রমাণ সময় যে এত সময় যেটা এই কম্পাঙ্কটা করছে সেটাই 1 সেকেন্ড। তো এটাকে ধরে আমরা এগোচ্ছি। তো এগুলো বিজ্ঞানীরা বার করেছে, তো এগুলো তোমরা হচ্ছে মুখস্থ করে নেবে, আমি বুঝিয়েও তোমাদের দিলাম। তো চলে যাবো আমরা নেক্সটে কোশ্চেন। এতক্ষণ যে আমরা পড়লাম সেগুলো আমরা একবার প্রথমে রিভাইজ করে নিই, একবার তারপরে এই প্রশ্নগুলো করব, ঠিক আছে। আমি একবার রিভাইজ করে নিই। তো আমরা আজকে কী কী পড়লাম, তো দেখো আমরা আজকে কী কী পড়লাম। তো আমরা প্রথমে পড়লাম হচ্ছে ভৌত রাশি বা প্রাকৃতিক রাশি কাকে বলে। ভৌত রাশি বা প্রাকৃতিক রাশি কাকে বলে? আমরা যাদের পরিমাপ করতে পারি, যে বিষয়টাকে পরিমাপ করা যায় তাকে আমরা কি বলবো? ভৌত রাশি পড়বো। যেমন দৈর্ঘ্য আমরা মাপতে পারি, এই পেনটার দৈর্ঘ্য কত সেটা আমি মাপতে পারবো, 5 সেমি 10 সেমি মাপতে পারবো। ভর আমার ওয়েট কত আমি মাপতে পারবো, তো এগুলো ভৌত রাশি। সময় মাপতে পারবো, এগুলো ভৌত রাশি। যেটা আমি মাপতে পারবো সেটাই ভৌত রাশি। এরপর পড়লাম ভৌত রাশি কয় প্রকার, 2 প্রকার, স্কেলার রাশি, ভেক্টর রাশি। তারপরে কি বললাম? স্কেলার রাশি ও ভেক্টর রাশির পার্থক্য কি? স্কেলার রাশিকে বলে, স্কেলার রাশি কি শুধু মান থাকবে, কোনো দিক থাকবে না। যেমন কি দৈর্ঘ্য, এই পেনটার দৈর্ঘ্য মাপতে গেলে আমার দিকের প্রয়োজন নেই, পেনটার জাস্ট আমি দৈর্ঘ্যটাই মাপবো, তাহলেই অনেক হবে। ভর মাপতে গেলে কোনো দিকের দরকার নেই, তো এগুলো কি স্কেলার রাশি। কিন্তু ভেক্টর রাশির ক্ষেত্রে কি হয়? মানের সঙ্গে সঙ্গে দিকটাও দরকার। যেমন সরণ যদি আমি বলি কতটা দূরত্ব গিয়েছে, ঠিক আছে, আমাকে দিকটাও মাপতে হবে, তারপরে সরণ হবে। একটা নির্দিষ্ট দিকে গেলেই কিন্তু সরণ হবে। বেগ মাপতে গেলে সরণ হবে, বল মাপতে গেলে অবশ্যই দিকের প্রয়োজন মানের সঙ্গে সঙ্গে। তাই জন্য এগুলো হচ্ছে ভেক্টর রাশি, যার মান ও দিক দুটোই থাকবে। আর এটা বললাম যে স্কেলার রাশির গুণফল সর্বদা স্কেলারই হবে, আর ভেক্টর রাশির গুণফল স্কেলার বা ভেক্টর যে কোনো হতে পারে। আর আমরা স্কেলার রাশি লিখতে গেলে কি হয়? আমরা জাস্ট সিম্বলটা লিখে দিই, যেমন দৈর্ঘ্যের ক্ষেত্রে এল লিখি। কিন্তু ভেক্টর রাশি লিখতে গেলে আমরা কি হয়? উপরে একটা আমরা অ্যারো চিহ্ন দিই। তো এগুলো আমরা পড়লাম। এরপরে তোমাদের এটাতে দেখিয়েছিলাম। তারপরে আমরা বলি একক কাকে বলে। একক আমরা একটা স্ট্যান্ডার্ড একটা ইউনিট ধরার জন্য, আমাদের কোনো জিনিস পরিমাপ বোঝার জন্য আমরা একক ব্যবহার করি। যেমন আমি যদি 100 বলি, 100টা তো আর কিছু বুঝতে পারবো না 100 কি। আমি যদি 100 কেজি বলি তাহলে বুঝতে পারবো যেটা কোনো জিনিসের ভর বলছে বা কতটা বেশি কম বলছে। আমি বললাম এটা 10 সেন্টিমিটার, তাহলে আমি বুঝলাম যেটা দৈর্ঘ্য বোঝাচ্ছে। আমি বললাম 1 মিটার, তাহলে একটু বড়, মিটার কি বড়, তাহলে আমরা পার্থক্য করতে পারছি। তো একক কাকে বলে পড়লাম। এককের প্রয়োজনীয়তা, যে একক ছাড়া আমরা পরিমাপ বুঝতে পারতাম না, বা সমজাতীয় রাশির আমরা তুলনা করতে পারবো কোনটা লম্বা কোনটা বেশি লম্বা, ঠিক আছে। তো এই জন্য এককের আমাদের প্রয়োজন হয়েছে। তারপর আমরা বিভিন্ন একক যেমন সিজিএস, এসআই, তারপর এফপিএস একক সম্পর্কে পড়লাম, এবং দৈর্ঘ্য ভর সময়ের এককগুলোও পড়লাম। যে সিজিএস পদ্ধতি দৈর্ঘ্যের একক সেন্টিমিটার, ভরের একক হচ্ছে গ্রাম, আর সময়ের একক সেকেন্ড। তেমন হচ্ছে এসআই পদ্ধতিতে দৈর্ঘ্যের একক হচ্ছে মিটার, ভরের একক হচ্ছে কিলোমিটার, আর সময়ের একক হচ্ছে সেকেন্ড। এফপিএস পদ্ধতিতে ফুট, পাউন্ড, সেকেন্ড, এগুলো পড়লাম। তারপর একক হচ্ছে 2 প্রকার, মৌলিক একক, লব্ধ একক। মৌলিক একক কাকে বলে? মৌলিক একক হচ্ছে যেসব একক স্বাধীন, একে অপরের প্রতি নির্ভরশীল নয়, সেগুলো কি? সেগুলো হচ্ছে মৌলিক একক। যেমন উদাহরণ তোমাদের একটা দিয়েছিলাম যে 2024 সালে আমি যদি রাস্তা তৈরি করে 10 মিটার
সময়ের সাথে সাথে চেঞ্জ হলে কিন্তু রাস্তাটার দৈর্ঘ্য চেঞ্জ হবে না। তাহলে সময় আর দৈর্ঘ্য কিন্তু একে অপরের সাথে সম্পর্ক না, এগুলো নিজেই হচ্ছে। তো এই জন্য এগুলো হচ্ছে মৌলিক একক। টোটাল 7টা মৌলিক একক আছে, নামগুলো দৈর্ঘ্য, ভর, সময়, তাপমাত্রা, তড়িৎ প্রবাহ, দীপন প্রাবল্য, পদার্থের পরিমাণ। যেমন দৈর্ঘ্যের একক মিটার, এগুলো মুখস্থ করতে হবে। দৈর্ঘ্যের একক মিটার, ভরের একক হচ্ছে কিলোমিটার, কিলোগ্রাম, সময়ের একক সেকেন্ড, তাপমাত্রার একক কেলভিন, দীপন প্রাবল্য, তড়িৎ প্রাবল্যের একক অ্যাম্পিয়ার, দীপন প্রাবল্য ক্যান্ডেলা, পদার্থের পরিমাণের একক মোল। তারপরে হচ্ছে লব্ধ একক কাকে বলে? যারা মৌলিক এককের সাহায্যে গঠিত হয় এক বা একাধিক, তাদের লব্ধ একক বলে। যেমন দেখো ক্ষেত্রফল কি দুটো মৌলিক একক দিয়ে তৈরি হচ্ছে, দৈর্ঘ্য ইন্টু দৈর্ঘ্য দিয়ে। এবং এগুলো বার করা শেখালাম যে ক্ষেত্রফল মানে দৈর্ঘ্য গুণ প্রস্থ। তাহলে দৈর্ঘ্য মানে কত? দৈর্ঘ্য মানে আমরা জানি দৈর্ঘ্য গুণ প্রস্থ আছে, তো দৈর্ঘ্যের একক মিটার আর প্রস্থের এককও মিটার, তাহলে মিটার ইন্টু মিটার, মিটার স্কোয়ার হয়ে যাচ্ছে সাইতে। সেমভাবে হচ্ছে সেমি স্কোয়ার। তো এইভাবে বার করাও তোমাদের শেখালাম, আয়তন বার করা। এছাড়া একটা ইম্পর্টেন্ট এখানে কথা বলেছেন যে 4 ডিগ্রি সেলসিয়াস বা 273 উষ্ণতায় 1 কিলোগ্রাম বিশুদ্ধ জলের আয়তনকে 1 লিটার বলা হয়। আর 4 ডিগ্রি সেলসিয়াস বা 277 উষ্ণতায় 1 সেমি কিউব জলের ভর হচ্ছে 1 গ্রাম। তো এইভাবে তোমাদের ঘনত্ব সব এগুলো বার করা শেখালাম। তো এগুলো তোমরা একবার ভালো করে দেখে নেবে, না বুঝতে পারলে আমাকে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে, ঠিক আছে? আর এখন যে প্রশ্নগুলো করবো ওগুলো তোমরা করবে আমার সাথে সাথে, তাহলে অবশ্যই তোমরা বুঝতে পারবে যে বুঝেছো কিনা। না বুঝলে আমাকে কমেন্ট করে জানাবে, আমি তো তোমাদের জন্য আছেই। এবারে এককহীন রাশি পড়লাম, যে দুটো সমজাতীয় রাশি যদি আমরা অনুপাত করি তাহলে সেগুলো কেটে যাচ্ছে। তো সেগুলো এককবিহীন রাশি, যেমন বিকৃতি, পারমাণবিক গুরুত্ব, আণবিক গুরুত্ব, ব্যতিক্রম পড়লাম, ঠিক আছে? তারপরে দৈর্ঘ্য, ভর ও সময়ের এককের আধুনিক ধারণাগুলো পড়লাম। তো এবার আমরা প্রশ্নগুলো করব। তো চলো প্রশ্নগুলো আমরা করি। তো প্রশ্নগুলো আমার সাথে সাথে তোমরা করবে। তো দেখো এখানে কি বলছে, নিচের কোন রাশিটি 3টি মৌলিক একক দ্বারা গঠিত? 3টি মৌলিক একক। আমরা দেখো বল সমান সমান আমরা কি পড়লাম? বল সমান সমান, চলো দেখি বল সমান সমান কি পড়েছিলাম। তো তোমাদের দেখবা বল সমান সমান পড়েছিলে হচ্ছে ভর ইন্টু ত্বরণ। দেখো ভর ইন্টু ত্বরণ, এখান থেকে চলো আবার চলে যাই, তাহলে তোমরা বুঝতে পারবে। তো আমরা কি পড়লাম? বল সমান সমান কি? ভর ইন্টু ত্বরণ, তাই তো? আবার ত্বরণ মানে কি? তাহলে ভর থাকলো, আমরা ত্বরণ মানে কি জানি? বেগের পরিবর্তন বা বেগ বাই সময়। তো এখানে দেখো কটা হচ্ছে, একটা মৌলিক একক ভর, আবার বেগ, ঠিক আছে, আবার সময়। তো এখানে 3টে রাশি হচ্ছে, ঠিক আছে? এরপরে দেখো এবার বেগ মানে আবার এখানে আমরা সব এগুলো করেই দিয়েছি। বেগ মানে কি? সরণ বাই সময় বা দূরত্ব বাই সময়, মানে দৈর্ঘ্য। তো এখানে দেখো এখানে 3টে রাশি দিয়ে কিন্তু এই জিনিসটা হচ্ছে। তাহলে বল কিন্তু 3টে মৌলিক রাশি দ্বারা গঠিত হয়। ত্বরণ কি? ত্বরণ জাস্ট দুটো, বেগ বাই সময়, ঠিক আছে? আর বেগ মানেও তো একটা বার হবে। বেগ মানে কি? দূরত্ব বাই সময় হবে, দুটো রাশি হবে। দ্বিতীয় সেম হচ্ছে দূরত্ব বাই সময়, আর বেগ মানে তো দেখালামই। তা বল কিন্তু একটা, দুটো, 3টে রাশি দিয়ে গঠিত হচ্ছে, মৌলিক রাশি দিয়ে। হলো, এটা তোমরা বার করতে পারবে এরপরে। তো এরপরে দেখো 4 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় 5 সেমি কিউব জলের ভর কত? তো তোমাদের আমি একটু আগে বলেছিলাম যে দেখিয়ে দিই 4 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায়, এটা তোমাদের করালাম যে 4 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় কি 1 সেমি কিউব জলের ভর হচ্ছে 1 গ্রাম। তো এখানে জাস্ট জিনিসটা চেঞ্জ করে দিয়েছে, এই জন্য এটা মুখস্থ করতে বলেছিলাম যে 4 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় 5 সেমি কিউব জলের ভর কত? তাহলে 1 সেমি কিউব হলে 1 গ্রাম হচ্ছিল, তাহলে 5 সেমি কিউব মানে কত? 5 গ্রাম হয়ে যাবে, খুবই সিম্পল। এরপরে কোনটি এখানে বলেছে? ভেক্টর রাশি। তো আয়তন কি? আয়তন মাপতে গেলে আমাদের কোনো মানের দিকের দরকার নেই, মান হলেই যথেষ্ট। দ্রুতি মাপতে গেলেও কোনো দিকের দরকার নেই, কারণ দ্রুতি মানে হচ্ছে দূরত্ব বাই সময়। কিন্তু বেগ হলে কিন্তু এটার দিক দরকার ছিল, কার্যর কোনো দিক দরকার নেই, তো এটা হবে না। কিন্তু বল মাপতে গেলে আমরা উদাহরণে দেখলাম, বল মাপতে গেলে আমাদের দিকের অবশ্যই দরকার। তো সঠিক উত্তর এখানে কী হয়ে যাবে? সঠিক উত্তর হয়ে যাবে হচ্ছে বল। এরপরে দেখো অঙ্ক তোমাদের করাবো যে 50 সেমি কিউব পারদের ভর 680 গ্রাম হলে পারদের ঘনত্ব চেয়েছে। তো যেগুলো চেয়েছে সেগুলো লিখে দিই। তো পারদের আয়তন দিয়ে দিয়েছে যে 50 সেমি কিউব মানে আমরা আয়তন জানি, তো পারদের আয়তন 50 সেমি কিউব লিখলাম। আর ভর দিয়ে দিয়েছে কত? 680 গ্রাম, লিখে নিলাম। পারদের ঘনত্ব চেয়েছে, ঘনত্ব মানে আমরা কি জানি? ভর বাই আয়তন। তো মান বসিয়ে দিলাম, ভর হচ্ছে 680 আর আয়তন হচ্ছে 50 সেমি কিউব। এরপরে তাহলে কত আছে? 680 বাই 50। এখানে 0 0 কেটে গেল, এটা যদি ভাগ করি তাহলে কত হবে দেখে নাও। 5 একে 5, বিয়োগ করলে 1 18, 3 5
15 বিয়োগ করলে এখানে 18 থেকে 15 বিয়োগ করলে 3 দশমিক দিয়ে যেটা শূন্য নেই 5 6 30, তো এটা হয়ে গেল 13.6 গ্রাম পার সেমি কিউব হয়ে গেল। খুবই সোজা অঙ্ক। এরপরে দেখো কি বলেছে, একটি খালি বোতলের ভর 100 গ্রাম, বোতলটিকে একটি তরল দ্বারা পূর্ণ করায় ভর হলো 250 গ্রাম, তরলের আয়তন 100 সেমি কিউব হলে ঘনত্ব, সেম ঘনত্ব চেয়েছে, তো তরলের আয়তন 100 সেমি কিউব পেয়ে গেছি। ঘনত্ব বার করতে হবে, ঘনত্বের সময় ভর বাই আয়তন, ভরটা কত, তাহলে বোতলটার ভর হচ্ছে 100 গ্রাম আর জল ভরে হচ্ছে 250 গ্রাম, তো তরলটা চেয়েছি, তাহলে তরলটা কত, তরলটা হচ্ছে যদি আমরা পুরো বোতলটা থেকে জল ভর্তি বোতল থেকে আমরা যদি বোতলটার ওয়েট বাদ দিই, অর্থাৎ 250 থেকে 150 বাদ দিয়ে দিলে, সরি 100 বাদ দিলে হয়ে যাবে 150 গ্রাম, এটা হচ্ছে তরলটার ভর ভিতরের। তো ভর বাই আয়তন মানটা বসিয়ে দিলাম, 150 বাই 100 কাটাকাটি করলে 0 0 কাটবে আর 10 হয়তো এটা 0 বসে, তো 1.5 গ্রাম পার সেমি কিউব হয়ে যাবে, খুব ইজি। ঠিক আছে, তো অঙ্কগুলো তোমাদের করে দিলাম। এরপরে তোমাদের হচ্ছে হোমওয়ার্ক, তোমরা যদি ভিডিওটা ভালো করে দেখো তো সবকটা হোমওয়ার্ক পারবে, তো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে এই 5টা প্রশ্নের উত্তর, যে ঘনকোণের একক কি, চাপে সিজিএস একক লেখো, কোন ভৌত রাশির একক নিউটন, নিউটন কার একক, দীপন পাবালের একক কি, আর একটা অঙ্ক দিয়েছি খুবই সোজা, 1 খণ্ড লোহার ভর দেওয়া আছে, আয়তন দেওয়া আছে, ঘনসেমি, ঘনসেমি মানে আয়তন, ঘনসেমি মানে হচ্ছে সেমি কিউবি। ঠিক আছে, তো লোহার ঘনত্ব বার করতে হবে। তো 5টা তোমাদের হোমওয়ার্ক দেওয়া, তোমরা এই কটা করে কমেন্ট করে অবশ্যই জানাবে, আমি সবার কমেন্টে লাভ রিয়াক্ট দেবো যাদের ঠিক হবে, তাহলে আমি বুঝতে পারবো যে তোমরা এগুলো ভিডিওটা বুঝেছো। আর তোমরা যদি বুঝে থাকো তো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর তোমাদের যে করালাম, ঠিক আছে, তো এটার জন্য তোমরা হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে আর টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে থাকবে, নাম হচ্ছে লার্ন উইথ জয়, ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো, সেখানে তোমরা জয়েন হয়ে যাবে। আর তোমার যে পিডিএফটা লাগে, সুন্দর নোটের যদি পিডিএফটা লাগে, তো অবশ্যই তোমরা পিডিএফের জন্য আমি লিঙ্ক দিয়ে দেবো আমার হোয়াটসঅ্যাপের, তোমরা সেখানে না আমাকে এসএমএস করবে যে স্যার আমার এই পিডিএফটা দরকার, লিখে দেবে যে আমি ক্লাস 9 চ্যাপ্টার 1-এর পিডিএফটা দরকার। তো পিডিএফটা আমি ফ্রিতে দেবো না, কারণ অনেকেই এসএমএস করবে, তো যারা পিডিএফটা চাও তারা আমাকে হোয়াটসঅ্যাপে এসএমএস করবে, তো এখন আমি তোমাদের একটা অপশান দিয়ে দেবো পেমেন্টের, তোমরা সেখানে মাত্র 10 টাকা, মাত্র 10 টাকা পেমেন্ট করবে, মাত্র 10 টাকা পেমেন্ট করবে, তাহলে আমি তাদের পিডিএফটা কিন্তু দিয়ে দেবো। ঠিক আছে, তো হোয়াটসঅ্যাপের লিঙ্ক আছে, ওখানে তোমরা আমাকে ডাইরেক্ট এসএমএস করতে পারবে, তো যদি দরকার হয় তাহলে এসএমএস করবে, আর না হলে তোমরা নিজেরাই লিখে নিতে পারবে, ফ্রিতে তো আমি দিয়েই দিচ্ছি। ঠিক আছে, তো চলো বাই, দেখা হবে তোমাদের সঙ্গে এর পরের একটা ভিডিওতে। এর পরের ভিডিওতে আমি এর বাকি যে পার্টগুলো আছে সেগুলো আমি করিয়ে দেবো। ঠিক আছে, তো সেটার লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা দেখে নেবে। ঠিক আছে, তো চলো বাই, দেখা হবে তোমাদের সঙ্গে পরের একটা ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিওস।